এটার মিষ্টি দোকান না, মিঠাই। আমরা যে আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি তার জন্য একটা ফুল নিয়ে নিলাম। গাজীপুর চৌরাস্তার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে প্রায় 7টার কাছাকাছি, 7টা যদিও বাজেনি। আর আমি এই টাইমে এখন বের হয়ে গেছি। যদিও পাঠাও এখানে ওপেন করে রাখছি, কিন্তু মূলত পাঠাও আমি আজকে রাইড দেব না। আমি আজকে মূলত আমার একটা পরিচিত লোক আমাকে নিয়ে আর কি গাজীপুরে যাবে। তো সেই ট্রিপটা আমি কমপ্লিট করতেছি, এবং আমাকে কত দেবে সেটা আমি নিজেও জানি না। আসলে আমাকে কত টাকা দিবে তো সেটা আমরা জানতে পারবো। তো আমার যা লাগবে মহাখালীতে, তাই আমি অ্যাপটা ওপেন করে রাখছি, কিন্তু মহাখালীতে পাচ্ছি না, পাচ্ছি হচ্ছে গুলশান 2-এ। তো গুলশান 2-এ তাকে নামাই দিয়ে এসে তাকে রিসিভ করব, এটা আসলে সম্ভব হবে না। কারণ এখন যদি জ্যাম পড়ে তাইলে অনেক দেরি হয়ে যাবে। আর তার সাথে কথা হচ্ছে আমি 8টার সময় তাকে রিসিভ করব। তো কথা কাজে মিল না থাকলে আসলে মানুষের মূল্য থাকে না। তো যাই হোক, প্রথমত বলে রাখি, আমি 2 দিন প্রচুর পরিমাণে অসুস্থ এবং ক্লান্ত ছিলাম। কারণ আমার ডায়রিয়া হয়েছিল, জ্বর হয়েছিল, মাথা ব্যথা হয়েছিল। এ দেখেন স্যালাইন পানি দিয়ে দিছে আমার ওয়াইফ, যে স্যালাইন পানি খাবা। তো স্যালাইন পানি নিয়ে যাচ্ছি। এখন জানি না কি অবস্থা। ডায়রিয়া নিয়ে আসলে গাড়ি চালানো যায় না। তারপরেও অনেক আগে থেকে বলা এই ট্রিপটার কথা, এর জন্য মূলত যাচ্ছি। যদিও এই ডায়রিয়ার সময় অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না, তারপরও একটা অ্যান্টিবায়োটিক খাইছি অনেক কষ্টে, ভেবে চিনতে, যে এই ট্রিপটা আসলে যদি না নেই তাইলে সে রাগ করবে। তো এই তো, তাহলে চলেন আমরা মহাখালী ডিওসিএস যাই, তাকে রিসিভ করি, দেন তাকে নিয়ে আমরা গাজীপুর চৌরাস্তা যাব, এবং বিশেষ করে এই ট্রিপের বিশেষ কিছু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো আমি চলে আসছি আমার গন্তব্যে। আমার চাকার একটু হাওয়া গেছিল, হাওয়াটা একটু দিয়ে নিলাম, কারণ হাওয়া চেক না করে ঢাকার বাইরে যাওয়াটা একদম উচিত না। তাই ভালোভাবে হাওয়াটা চেক করে এখন রওনা দেব। হাওয়া সবগুলোটা ঠিক আছে, এইটা নতুন চাকা একদম। তো চলেন গাড়িতে উঠি আল্লাহর নাম নিয়ে, এবং আল্লাহ ভরসা খুব সুন্দরভাবে যেন পৌঁছাইতে পারি। আমার যাত্রী চলে আসছে, যদিও একটু দোকানে গেছে, এই যে ব্যাগটাকে রেখে দিছে। তো গাজীপুরে জানি না গ্যাসের কি অবস্থা। গ্যাস ট্যাস পাইলে তো ভালো, আর না পাইলে তো দৌড়াদৌড়ি করা লাগবে। যদিও আমার গাড়িতে 120 প্রেসারে গ্যাস অলরেডি আছে, তো প্যারা নেই। তারপরেও যদি গাজীপুর থেকে গ্যাস পাই বা নিতে পারি তাহলে ভালো হবে। চলেন গাড়ি স্টার্ট দেই, আপাতত আমরা রওনা দিই। আমরা গাজীপুর চৌরাস্তাতে আসছি, আর গাজীপুর চৌরাস্তাতে এত পরিমাণে জ্যাম, মানে এই রোডটা কি কোনো কালে ভালো হবে না নাকি সেটা বুঝতে পারতেছি না। মানে চৌরাস্তার আমরা উপর দিয়ে যাচ্ছি, তাও কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম লেগে আছে। আর নিচ দিয়ে তো একদম ব্ল্যাকেট, কোনো প্রকার গাড়ি নড়াচড়া করতেছে না। তো আমরা আসলে একটা বিপদে পড়ে যাওয়ার মতো অবস্থা। এই গাজীপুর কবে ঠিক হবে আমার মাথায় ঢুকতেছে না। গাজীপুরের উপর দিয়ে উড়াল সেতু দিয়ে আমরা আসতেছি, তাও আধা ঘন্টার উপরে গেল আমাদের ব্রিজ থেকে শুধু নামতে। তাহলে নিচ থেকে যদি আমরা আসতাম তাহলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো শুধু গাজীপুর চৌরাস্তাটা পার হইতে। এইটা একটা ভয়ানক জ্যাম গাজীপুর চৌরাস্তা। আপনারা যারা আসবেন তারা খুব সাবধানতার সাথে এই গাজীপুরটা অতিক্রম করবেন, কারণ এইখানে কিন্তু ছিনতাইকারীদের বেশ ভালো রকমের আনাগোনা আছে। ব্রিজের উপরে বলেন আর নিচে বলেন, যেখানেই বলেন, প্রচুর পরিমাণে ছিনতাইকারী থাকে। তো রোডে কোনোভাবেই কিন্তু জানলা খুলে মোবাইল টেপা যাবে না, কারণ মোবাইল টেপলে যে কোনো মুহূর্তে মোবাইল নিয়ে চলে যাবে ফস করে টান দিয়ে। তো এই হলো অবস্থা। তো আমরা এখন যাব জয়দেবপুরের রোডে। আমরা একটু ভুল করে ফেলছি, কারণ আমরা যেখানে যাব সেটা হচ্ছে জয়দেবপুর যে রোডটা আছে এইটা ধরে আমাদের সামনে আগাইতে হবে, যেটা ডান সাইডে
তবে আমরা ব্রিজ থেকে নামার সময় একটু ভুল করে ফেলছি, ডান দিকে না ঢুকে জ্যামের কারণে খেয়াল না করে সোজা চলে আসছি ময়মনসিংহ রোডে। তো এখন আমাদের সোজা নেমে দেন ইউটার্ন নিয়ে চৌরাস্তা দিয়ে তারপরে বাম দিকে টার্ন নিতে হবে, যেটা বলা যায় একদম 1-1.5 ঘন্টার একটা মিলন মেলা। 1-1.5 ঘন্টার আগে কোনোভাবেই এটা সম্ভব হবে না। গাজীপুরে কয়েকটা সিএনজি পাম্প খোলা আছে, এখানে তেমন একটা জ্যাম ট্যাম নাই, তবে কোনো গাড়ি দেখলাম না। এখন হয়তো বা বন্ধও থাকতে পারে, আর খোলা থাকলে গাড়ি তো থাকার কথা ছিল। তবে জানি না গাজীপুরে যাদের বাড়ি তা আপনারা অবশ্যই বলে যাবেন যে আসলে গাজীপুরে গ্যাসের অবস্থা কি, বর্তমানে গ্যাস ট্যাস দিচ্ছে নাকি দিচ্ছে না, গ্যাসের সংকট কতটুকু, অবশ্যই কমেন্ট করে যাবেন। চলেন গাজীপুরের চৌরাস্তাটা আমরা পার হয়ে দেন তারপরে আপনাদের সাথে বিস্তার আলাপ আলোচনা হচ্ছে। ওরে বাবা, এই জায়গা দিয়ে তো ইউটার্ন নেওয়া যাইতেছে। তো আমরা যাচ্ছি হচ্ছে একটা আত্মীয়র বাসায়, সেইখানে যাওয়ার জন্য আমাদের কিছু মিষ্টি নিতে হবে। আত্মীয় স্বজনের বাসায় গেলে তো মিষ্টি না নিলে আসলে হয় না। মিষ্টি, পান, সুপারি, জর্দা এগুলো নিতে হবে বিধায় আমরা এখন আবার গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছি রিক্সায় করে, কারণ এইদিকে গাড়ি আনলে অনেক সময় লাগবে, জন্য গাড়ি রাইখেছি পিছন সাইডে। এখন মিষ্টির দোকানে যাচ্ছি, ওইদিকে মিষ্টির দোকান নাই, এইদিকে নাকি মিষ্টির দোকান আছে। তো ভাই একটা ভালো দেখে একটা মিষ্টির দোকানের সামনে রাইখেন। মিষ্টির দোকান আছে না আশেপাশে? যান যান, মিষ্টির দোকানের পাশে যান, ওই যে মিঠাই আছে, এই যে সামনে মিঠাই আছে, এইটার সামনে রাখলেও হবে। এটার মিষ্টির দোকান না, মিঠাই, এইটার সামনে রাখলেও হবে। রাখেন, আমরা এইটাতেই যাই, বাম সাইডে রাখেন। এই যে এটা মিষ্টির দোকান। ওকে, তো এখন যেহেতু খুব সকাল, বেশি একটা দোকানপাট খুলে নাই, তো যে কারণে আমাদের মিষ্টি দোকান খুঁজতে একটু প্যারা নিতে হচ্ছে, তবে পাইয়ে গেছে আলহামদুলিল্লাহ। মিষ্টি কোনটা কত? মিষ্টি আসে নাই? আরে সর্বনাশ, তো মিষ্টি লাগবে। ওকে ঠিক আছে, একটু দেখি। আমরা মিঠাইতে মিষ্টি তেমন একটা ভালো পাইলাম না, এর জন্য আসছি স্মৃতি সুপার সুইটসে। এখানে মিষ্টিটা আমার কাছে বেশ ভালো লাগছে, এখানকার মিষ্টি আমি খাইয়াও দেখছি, বেশ ভালো লাগছে। এই আন্টি বিক্রি করে মিষ্টি, তো এখান থেকে আমরা 4 কেজি মিষ্টি নিলাম। তো এই হলো তাদের প্যাকেট সিস্টেমটাও ভালো লাগছে। তো এখান থেকে একটু আমরা ভালো রিজনেবল প্রাইসেই নিতে পারতেছি। যারা চৌরাস্তায় মিষ্টি নিতে চাচ্ছেন, চৌরাস্তার একদম এক কোনায় এই দোকানটা আছে, আপনারা এখান থেকে চাইলে সুলভ মূল্যে এই মিষ্টিগুলো নিতে পারেন। আমরা যে আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি তার জন্য একটা ফুল নিয়ে নিলাম, যদিও তাজা ফুল। চলেন যাই। আমি গেছিলাম মূলত ওই যাত্রীর একটা আত্মীয়র বাড়িতে, আর সেখানে বসে বেশ ভালো রকমের খানা পিনা হয়েছে, এক কথা দাওয়াত খেতে গেছিলাম। তো তাকে নামাই দিয়া আবার আমি চলে যাচ্ছি। এখন আছি হচ্ছে আমি গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে। দেখেন পুরো রোড জুড়ে বাজার বসছে ডান পাশে, আর আমি নিচ দিয়ে যাচ্ছি, গাড়িগুলো এক সিরিয়ালে দাঁড়ায় আছে, কেউ নড়তেছে না, আর ট্রাফিক পুলিশও দেখতেছি না। আর এইদিকে জ্যাম লেগে থাকে ঘন্টার পর ঘন্টা, এই কারণে তারা গাড়ি পুরোপুরি ভরে তারপরে টান দেয় যারা লোকাল বাসগুলো আছে। আর এই কারণে যারা জেলা ভিত্তিক বাসগুলো আছে তারাও কিন্তু তাদের পিছনে বইসা থাকা লাগে। জ্যামটা মূলত এই কারণেই লাগে। তো এইদিকে আছে কিছু রেন্টেকারের গাড়ি, আর সামনে যাত্রী উঠানোর জন্য দাঁড়াই আছে, আর এই জন্য পুরো রাস্তাটা জ্যাম লেগে আছে। তো প্রশাসনের মূলত এই গাজীপুর চৌরাস্তাটার দিকে একটু খেয়াল রাখা প্রয়োজন, কারণ
এই রাস্তাটা এমন একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এখান থেকে চারদিকে ভাগ হয়েছে। একটা হচ্ছে গেছে ময়মনসিংহের দিকে, আরেকটা রাস্তা গেছে টাঙ্গাইলের দিকে, আরেকটা গেছে মাধবপুরের দিকে, আরেকটা রোড গেছে টঙ্গী এবং ঢাকার দিকে। এই 4 রাস্তার মোড় হলো এটা, খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়া এবং বিশেষ করে এই এরিয়াটা বিখ্যাত হচ্ছে কলকারখানার জন্য। কলকারখানাগুলো এদিকে বেশি এবং বর্তমানে দেখছেন সামনে ওই তারা দাঁড়ায় থেকে ঘন্টার পর ঘন্টা, তাতে সমস্যা নেই, কিন্তু সামনে ভ্যানটারে তারা ঠেইলা তারপরে নিয়ে যাচ্ছে। এখন আমি হরেন দিচ্ছি, আমার হরেন শুনতে পাচ্ছে না, জানি না আমারে ধাক্কা দেয় কিনা। যাই হোক, এদিকে প্রভাতী বনশ্রী পরিবহন লিমিটেড ঢাকা মাওয়া জৈনা বাজার সে রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় যাত্রী উঠাচ্ছে। আমি সাইড চাইলে আমাকে সাইড দিচ্ছে না, তো দেখি কতক্ষণে সাইড দেয়। তার সামনে কিন্তু একদম ফাঁকা, সে আমাকে সাইড দিচ্ছে না। তো এই হলো গাজীপুর চৌরাস্তার পরিস্থিতি। যারা এইদিকে আছেন, যারা বসবাস করেন, তারা আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের পরিস্থিতির সাথে আমার কথার কোনো মিল আছে কিনা, কিংবা আপনারা মিল পাচ্ছেন কিনা। তো বাংলাদেশের কিছু কিছু স্থানে প্রশাসনিকভাবে এত দুর্বলতা, আর এই দুর্বলতার কারণেই কিছু কিছু অঞ্চল একদম অকেজো হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সেটা ঢাকা হোক আর ঢাকার বাইরে হোক, এই কারণেই হচ্ছে। ধরেন ট্রাফিক পুলিশ থাকলে এই গাড়িটা এখন রাস্তার মাঝখানে এরকম শুধু শুধু দাঁড়ায় থাকতে পারতো না। তো ট্রাফিক পুলিশ সচ্ছল না, তারা ঠিকঠাক মতো ডিউটি করছে বলে আমার মনে হচ্ছে না। এই কারণেই তারা এই সাহসগুলো পাচ্ছে, আর এটা প্রতিনিয়ত তাদের অভ্যাসে পরিণত হচ্ছে। তো যাই হোক, আমি পাঠাও ওপেন করে দিছি। এখান থেকে একটা যদি ট্রিপ পাই তাহলে মোটামুটি ভালো একটা ভাড়া আসবে ঢাকার ভিতরে, আর তাকে নিয়ে যেতে পারবো। তবে ট্রিপেই ঢুকতেছে না, যেহেতু পাঠাও আছে শুধু আমার কাছে। তো এই হলো অবস্থা। তো চলেন দেখি, যদি ট্রিপ পাই তো ভালো, আর না পাইলে আমার খালি ট্রেনে যেতে হবে ঢাকার উদ্দেশ্যে। আমি মাঝ লেনে ঢুকে যাওয়ার চেষ্টা করব। আপাতত পাশের লেনে আসি, দেখি কতক্ষণে মাঝ লেনে ঢোকা যায়। মাঝ লেনে ঢুকলে হবে কি, এক টান দিয়ে মাঝ লেন দিয়ে আপনি ঢাকার ভিতরে চলে যেতে পারবেন। আর বাম সাইডের লেন মানে আপনার লোকাল বাসের পিছনে যেতে হবে, আপনার কভার ভ্যানের পিছনে যেতে হবে। তো পিছনে পিছনে গিয়ে গিয়ে তারপরে আগাইতে হবে। তো মাঝখানের লেনটাতে গেলে একটু সুবিধা পাওয়া যায়। আর যদি মাঝখানের লেনে কোনোভাবে জ্যাম লেগে যায় কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাইলে আর কোনো উপায় নাই, তাইলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তো এই তো এখান থেকে মাঝ লেনে ওঠার মতো একটা অপশন আছে, যদি পারি তাহলে মাঝ লেনে চলে যাব, তাছাড়া উপায় নাই। ট্রিপ পাবো বলে মনে হচ্ছে না এই মুহূর্তে, আর আমার পেটে একটু সমস্যা, এই কারণে মাঝ লেনে ঢুকে গেলাম। যদি ট্রিপ পাই তাহলে মাঝ লেন থেকে বের হওয়ার জন্য আবার প্যারা নিতে হবে। তো উত্তরাতে ঢোকার সাথে সাথেই পাঠাওতে কল চলে আসছে, আর সে যাবে হচ্ছে নিকুঞ্জ 2-এ নাগরিক টেলিভিশনে। ভাড়া দেখাচ্ছে 322 টাকা, 8-9 কিলোমিটার, বোনাস দেবে 61 টাকা। তো সব কেটে কুটে দেখা যাচ্ছে 260-70 টাকার মতো ভাড়া আসতে পারে 9 কিলোমিটার। তো এর জন্য ভাবছি, যেহেতু আমি উত্তরাতে আছি, তো তাকে নিকুঞ্জ 2-এ নামাই দেয়াই যায়। ওই যে যাত্রী চলে আসছে, তো তাকে উঠে গাড়িটা ঘুরাবো ফার্স্টে। জি জি জি, সে বলল ভাইয়া আপনি গাড়িটা ঘুরাইয়া ফেলেন। বললাম ঠিক আছে, আমি গাড়িটা ঘুরাইয়া ফেলি, আপনি ওয়েট করেন। নাগরিক টেলিভিশনে হয়তো বা সে জব টপ করে, এরকম একটা কিছু হবে আর কি। আমি গাড়ি কিভাবে ঘুরাই, কিভাবে চালাই, অনেকে দেখতে চান,
তো এর জন্য টার্নিংটা রাখলাম যে খুব দ্রুত কিভাবে ঘুরাইতে হয় দেখেন। তো পিছনে দুধ নেবে, এটা কি মাঠা নাকি দুধ ভাইয়া? হ্যাঁ রাখেন ওখানে রাখেন, দুধে সমস্যা নাই। মাছ মাংস থাকলে সমস্যা, মাছ মাংসতে বন্ধ হয়ে যায় পিছনে। মাছ মাংস তো নিয়ে আসছে যে কক্সকেট বা আপনার ছোট বালতি টালতি থাকলে বালতির ভিতরে করে নিয়ে আসা হয়, ওগুলোর ভিতরে নিলে সমস্যা না। পলি টলিতে নিলে তো এটা তো পলিতে নিলেও গন্ধ লেগে থাকে, যে ঘামটা ওইটা ইতে লাগলে উঠতে চায় না। হ্যাঁ ধন্যবাদ ভাই। তো ভাড়াটা কমপ্লিট করলাম, লোকটা খুবই বন্ধুসুলভ ছিল এবং বিশেষ করে খুবই ভালো ছিল এবং আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, অনেক গল্প করছি আমরা একসাথে। আর ভাড়া আসছে এখানে কত জানেন? 334 টাকা ভাড়া আসছে। তো 334 টাকা ভাড়া খারাপ না, পাইছি, আসতে পারছি। আর আমি এখন যেটা দেখলাম এটা হচ্ছে নিকুঞ্জ 2-এ গ্যাস পাম্পগুলো না একদম ফাঁকা। তো আমার আছে এক দাগ গ্যাস পাম্প, গ্যাস পাম্প। তো আমি এখন চিন্তা করছি আমি একটু গ্যাস লাইনে দাঁড়াইয়া 6টা বাজার আগে গ্যাস নিয়ে নেব, তাইলে আবার কিছুক্ষণ চালাইতে পারবো। তাইলে আপাতত বাসায় যাচ্ছি না, কিছুক্ষণ গাড়ি চালাইতে পারবো। দেখি 1000 খানেক টাকা ইনকাম হইলে তো আলহামদুলিল্লাহ ভালো, কারণ পরিচিত ট্রিপটাতে আমাকে বেশি দিবে না আমি সেটা জানি। আর এখন যদি 1000 খানেক টাকা ইনকাম করতে পারি তাহলে অনেকটা আগানো যাবে। আগে গ্যাস নিতে হবে, গ্যাস পাম্প মেবি এখন 1-2টা গাড়ি দেখছি আমি, এখন মনে হয় মেবি 1-2টা গাড়ি দাঁড়াইতে পারে, আপনাদেরকে দেখাচ্ছি। নিকুঞ্জ 2-এ এই বাম পাশ দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি সিরিয়াল দিয়ে দাঁড়াই থাকে, কিন্তু এখন কোনো সিরিয়াল নাই, একটা গাড়ি নাই, একটা গাড়ি ওই সামনে দেখতে পাচ্ছি। তো এটা আসলে অভাবনীয়। এই যে দেখেন কোনো সিরিয়াল নাই, শুধু একটা মাইক্রো বাস আছে, তাছাড়া আর কোনো গাড়ি নাই। একটা মাইক্রো বাস সামনে, তাও ঢুকে যাচ্ছে, আর সামনে 2টা সিএনজি আছে। তবে এছাড়া কি প্রেসার থাকে না নাকি বুঝতেছি না। আমি এইটার পিছনে দাঁড়াই, যেহেতু সবাই বাম সাইডে দাঁড়াইতেছে, তাহলে বাম সাইডে মনে হয় প্রেসার থাকে, ডাইন সাইডে কেউ দাঁড়াচ্ছে না, মানে প্রেসার কম থাকে, এর জন্য। যাই হোক আমি বাম সাইডে দাঁড়াইছি, দেখা যাক কত প্রেসার পাই। আর এইরকম গাড়ি শূন্য পাম্প পাবো আমি এটা ভাবি না কখনো। মোটামুটি আরও একটা ট্রিপ মারলাম, তো ট্রিপটা কমপ্লিট করলাম 424 টাকায়। আর একটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে পল্লবীতে। আর এই ট্রিপগুলো মারার কারণ হচ্ছে কিছু টাকা প্রয়োজন আছে, তো শরীরটা খারাপ থাকলেও কিছু টাকা ইনকাম করতে হবে, এর জন্য মূলত ট্রিপটা কমপ্লিট, এই ট্রিপগুলো মারা। তো দেখি তারপরেও কত টাকা ইনকাম করতে পারি। আর যেহেতু মিরপুরের দিকে যাচ্ছি, আর মিরপুর থেকে যদি বাসার দিকে কোনো ট্রিপ পাই তাহলে চলে যাব। আর গ্যাস, মেইন কথা হচ্ছে গ্যাস পাওয়ার কারণে এই ট্রিপগুলো মারা, গ্যাস না পাইলে হয়তো বা এই ট্রিপগুলো মারতে পারতাম না বা মারতাম না। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। চলেন পল্লবী সেতারা কনভেনশন হলে তাকে নামাই দিয়ে দেন তারপরে দেখি কি করা যায়, দেন পরে কথা হচ্ছে। আর অলরেডি রাত হয়ে যাচ্ছে, আজকে আর ভিডিওটা না বাড়াই, কারণ অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এই পর্যন্ত 700 টাকার মতো ইনকাম হয়েছে আমার অ্যাপে। আর ধরেন এখানে 525 টাকা দেখাচ্ছে, তো এটা দিয়ে আরও ধরেন 50-60 টাকার মতো মাইনাস হবে।
তো ওই দেখা যায় 480 টাকার মতো ইনকাম হবে আলহামদুলিল্লাহ। তো এটাই আজকের ইনকাম, আর এই ভিডিওটা এখান থেকে রাখি, কেউ কিছু মনে করবেন না, কারণ বেশি বড় করলাম না। পরবর্তী কোনো ভিডিও আবার অনেক বড় বানাবো, সেটা দেখবেন, কারণ এখন দিন থাকতেই রাখতে চাচ্ছি। যদি রাত হয়ে যায় তাইলে আর ভিডিও বানিয়ে মজা পাবো না। সবাই ভালো থাকবেন, এই ভিডিওটা এখান থেকেই রাখি, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো এক্সপিরিয়েন্সে। সবাই কাছ থেকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।